কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, তুমি বাবার সঙ্গে প্রথম থেকেই কথা বলেছো এবং বাবা প্রথম থেকেই বলছিলেন যে এই সহপাঠীও সন্দেহের ঊর্ধ্বে নয়, মূল অভিযুক্ত সেই, এমনটা বলে আসছিলেন। এই সহপাঠী যখন তাকে থানা থেকে বের করে নিয়ে আসা হচ্ছে, কোনো রকম কোনো রিয়াকশন কি পেয়েছো? একেবারে দেখো, তার সহপাঠী কিন্তু কোনো রকম কোনো বক্তব্য দিতে চায়নি। তুমি দেখলে সেই বিষয়টা একেবারে স্পষ্ট ক্যামেরায় ধরা পড়েছে যে সে কিন্তু এই বিষয়ে নিরুত্তর। কিন্তু এই যে গোটা ঘটনায় কিন্তু নির্যাতিতার বাবা প্রথম থেকেই বলে আসছেন যে এই সহপাঠী কিন্তু এই ঘটনার মূল চক্রী হয়ে থাকতে পারে। কেননা তার মেয়েকে নিয়ে, অর্থাৎ কিনা নির্যাতিতাকে নিয়ে হোস্টেল ক্যাম্পাস থেকে, অর্থাৎ কিনা হাসপাতাল ক্যাম্পাস থেকে 7:58 গত শুক্রবার দিনকে বেরোন এই নির্যাতিতা এবং তার সহপাঠী, যাকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। তারা 7:58 বেরোলো এবং 8:42 প্রায়, অর্থাৎ কিনা প্রায় 44 মিনিট বাদে সেই ব্যক্তি, অর্থাৎ কিনা এই সহপাঠী, সে একা সেই ক্যাম্পাসে ফিরে যায়। এই মাঝের সময়টা সে কোথায় ছিল সেটা পুলিশকে ভাবাচ্ছিল। এবং যেহেতু প্রথমে মোট 5 জনের বিরুদ্ধে অভিযোগ হয় যে তারা গণধর্ষণের সঙ্গে যুক্ত, সেই বিষয়টা তার পাশাপাশি বাবা কিন্তু বারংবার এই সহপাঠীর ভূমিকাটাকেও খতিয়ে দেখার জন্য পুলিশের কাছে আবেদন জানায়। এবং এই যে সময়টা, সেই সময়টা সে কোথায় গেছিল সেই বিষয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। এবং গতকাল যখন গোপন জবানবন্দির প্রক্রিয়া শেষ হয় এবং অভিযোগকারিনীর লিখিত অভিযোগ পুলিশের হাতে আসে, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই সহপাঠীকে গ্রেপ্তার করেছে তদন্তকারী আধিকারিকরা। এই ঘটনায় বাবা কিন্তু বারংবার বলছেন যে গোটা ঘটনাটার প্ল্যান কিন্তু আগে থেকেই কষা ছিল এবং সেই প্ল্যান তৈরি করেছিল কিন্তু এই সহপাঠী, যাকে পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। অর্থাৎ এই গোটা ঘটনার নেপথ্যের মূল মাথা হিসেবে তার পরিবার, অর্থাৎ কিনা নির্যাতিতার বাবা কিন্তু বলছেন সহপাঠী রয়েছে। তার পাশাপাশি এলাকার এই যে 5 জন যাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে তারাও যুক্ত। পুলিশ এখন খতিয়ে দেখছে যে এই গণধর্ষণের ঘটনায় সহপাঠীর ভূমিকা কী ছিল, এই 5 জনের ভূমিকা কী ছিল, তাদের পোশাক, সেগুলোকে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। এবং এই যে ঘটনা, সেই ঘটনায় তাদের মধ্যে যোগসাজশ কতদিনের থেকে থাকতে পারে, সমস্ত বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে। সেই কারণে সহপাঠীকে পুলিশ নিজেদের হেফাজতে নিতে যায়। তুমি জানো ইতিমধ্যেই যে 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে, যাদেরকে আদালতে পেশ করা হয়েছিল, তাদের মধ্যে 3 জনের 10 দিনে পুলিশি হেফাজত, 2 জনের 9 দিনে পুলিশি হেফাজত হয়েছে। এবং আজও কিন্তু এই সহপাঠীকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হবে। এবং এই গোটা ঘটনার নেপথ্যে আর কি রয়েছে, সমস্ত বিষয়টাই এই 6 জনকে জিজ্ঞাসাবাদের পর আরও স্পষ্ট হবে, তেমনটাই তদন্তকারীদের দাবি। ধন্যবাদ হিন্দু। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে সিবিআই তদন্তের দাবি নির্যাতিতার বাবার। সিবিআই তদন্ত করলে আরও নিরপেক্ষভাবে সব ধরা পড়ে যাবে। পুলিশ প্রথমে তদন্তে সহযোগিতা করেনি, অভিযোগ দুর্গাপুর কাণ্ডে নির্যাতিতার বাবার। অভিযোগ মানতে নারাজ আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার। We are not satisfied with পশ্চিম বাংলার সরকার। আমি একটা বাংলার সরকারকে, দিদিকে অনুরোধ করছি, এইটা সিবিআই তদন্ত করলে আরও নিরপেক্ষভাবে সব ধরা পড়ে যাবে। 9টা সাড়ে 9টার মধ্যে ঘটনা ঘটেছে, ভোর 5টা সাড়ে 5টার সময় ইনভেস্টিগেশন। রাত্রি ধরুন আপনার 7-8 ঘন্টা ওরা কোথায় গিয়েছিল, ও বলছে ও আমার এরিয়া নয়, ও বলছে আমার এরিয়া নেই। এটা কিভাবে এইসব হয়? পুলিশ কি আপনাদেরকে এই থানা সেই থানা ঘুরিয়েছে? হ্যাঁ, আমি তো গিয়েছিলাম, এটা আমার এরিয়া নেই, সেটা ওরা এরিয়া নেই। থানায় হলো, ও এরিয়া দেখলো, আমার মেয়ের দুঃখটা দেখলো না। ওরা চাইলে তো সেই সময় ওই যে অত্যাচার করেছিল ওকে তো ধরতে পারতো, তো ওরা তো চাইনি। আমি একটা বাংলার সরকারকে, দিদিকে অনুরোধ করছি, এইটা সিবিআই তদন্ত করলে আরও নিরপেক্ষভাবে সব ধরা পড়ে যাবে। নিরপেক্ষতার অভাব রয়েছে বলে মনে করছি। কমিশনারকেও রিকোয়েস্ট করছি, নিরপেক্ষভাবে তদন্ত করুন, দোষীকে কড়াতে কড়া শাস্তি দিন। সিবিআই তদন্ত করলে আর একটু ভালো হতো, দোষীরা ভালো শাস্তি পাতো, এটাই আমার। ইনভেস্টিগেশন রিপোর্টগুলো আছে, সেটা ডেফিনেটলি ওটা কোর্ট থেকে ওনারা পাবেন, ওটা তো কোর্টে যাবে, এটা সিডির একটা পার্ট। কিন্তু আমরা ওনাদেরকে প্রত্যেক জিনিস আমরা ভার্বালি ওনাকে জানিয়েছি। আমি আপনাদেরকে কালকেও বললাম, প্রথম দিন আমি নিজে ওনার বাবার সঙ্গে দেখা করলাম, 1 ঘন্টা ওনার সঙ্গে কথা হলো, প্রত্যেক জিনিস আমরা ব্রিফ করলাম। তারপরে নেক্সট ডে ডিসিপি নিজে ওনাকে ডেকে ওনাকে প্রত্যেক জিনিস ব্রিফ করলেন। এবং আমাদের সব সিনিয়র অফিসারদের নাম্বার ওনার কাছে আছে, সবসময় যে ইনভেস্টিগেশন মধ্যে আমরা পাচ্ছি ওনাকে টাইম টু টাইম ব্রিফ করছি এবং ওদেরকে আশ্বস্ত করছি যারা দোষী আছে তারা কঠোরতম শাস্তি পাবে আইন অনুযায়ী। অর্থাৎ শুরু থেকেই সন্দেহের তালিকায় ছিল দুর্গাপুরের নির্যাতিতা মেডিকেল পড়ুয়ার সহপাঠী এবং একাধিক প্রশ্ন সামনে আসছে। পুলিশ যেটা দাবি করছে যে মালদার বাসিন্দা এমবিবিএস পড়ুয়া ওয়াসেফ আলীর বক্তব্যে অসঙ্গতি ছিল এবং এই ওয়াসেফ আলী কেন বন্ধুকে রেখে চলে গেল এবং তারপর কলেজে ঢোকার পর
কেন খবর দিল না কোনো নিরাপত্তারক্ষীকে, কেন গোটা ঘটনার কথা জানানো নাই, একাধিক প্রশ্ন সামনে। এবং তারপরে এই অসঙ্গতি মেলাতেই পুলিশ নিয়ে যায় ঘটনাস্থলে এবং ঘটনার পুনর্নির্মাণ করে। আরো যে অভিযোগ করছেন নির্যাতিতার বাবা যে তিনি ঘটনার কোনো মেডিকেল রিপোর্ট হাতে পাননি, দেখুন। 3 দিন 4 দিন মতো হয়ে গেল, এখন আমাকে মেডিকেল রিপোর্ট এখন আমি পাইনি। ওরা কি করেছে না করেছে যখন দেখবো না, ওরা হয়তো ওদের হাতে তো সব কিছু আছে না, ওরা চাইলেও ডিসমিসও করে দিতে পারবে না। ওই জন্য আমরা মেডিকেল রিপোর্ট চাইছি, এখনও আমাকে মেডিকেল রিপোর্ট দেয়নি। ছাত্রীর গভীর রাতে হস্টেল থেকে বাইরে বেরোনো নিয়ে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন। এই প্রেক্ষাপটে আইকিউ সিটি ফাউন্ডেশনের তরফে বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে পড়ুয়ারা হস্টেলের কোনো নিয়ম ভাঙেনি, নির্দিষ্ট সময়ের মধ্যেই তারা বাইরে গিয়েছিল। গতকাল দুর্গাপুরের হাসপাতালে যান ওড়িশার বিজেপি সাংসদ প্রতাপ সারঙ্গের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের দাবির পর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন বিজেপি সাংসদ। 10 बजे तक उनका परमिशन है बाहर जाने आने का, अर्थात परमिसिबल टाइम लिमिट के अंदर ही हो गई थी। ममता बनर्जी झूठ फैलाने का क्या कारण है? अपराधी को प्रोटेक्शन देने के लिए, सच्चाई को छिपाने के लिए। মুখ্যমন্ত্রী যে বক্তব্য নিয়ে এত হইচই সেই বক্তব্য আসুন একবার দেখে নিই। There is a private college. The matter nobody is supporting. It is shocking. She was studying in a private medical college. So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30? I'm shocked to see the incident. But private medical colleges also is to take care for their students, and especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. মুখ্যমন্ত্রী যে বলেছেন যে রাত্রিবেলায় মেয়েদের বেরোনো নিষেধ, আমি বলবো যে রাজ্য নিরাপত্তায় সারা ভারতবর্ষের মধ্যে 1 নম্বর, সেই রাজ্যে কেন মেয়েদের ঘরের মধ্যে বেঁধে রাখার পরিকল্পনা আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী, যিনি যার দায়িত্ব প্রশাসনের প্রধান দায়িত্ব, এবং তিনি পুলিশ মন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, তারপরেও কেন তিনি এই কথাটা বলবেন? আমি তো ওনাকে একটা পরিষ্কার কথা বলতে চাই, উনি তালিবানি ফতোয়া জারি করে একদম মেয়েরা ঘর থেকে বেরোতে পারবে না এরকম একটা কিছু বিল আনে বা কোনো একটা মানে দিয়ে একটা ফতোয়া জারি করে দিন যে কোনো মেয়েরা ঘর থেকে বেরোতে পারবে। উনিও ঘরে বসেই কাজ করবেন, উনিও একজন মহিলা মুখ্যমন্ত্রী, উনিও ঘরে বসে যেন কাজ করেন। তাহলে উনি বুঝতে পারবেন যে মানুষকে এইসব কথা বলার ফল বললে কি তাদের প্রতিক্রিয়াটা হয়। দুর্গাপুরে যেটা ঘটেছে এটাও একটা প্রতিষ্ঠানিক, মানে সব জায়গায় নামগুলো আলাদা হচ্ছে, কখনো আরজিকর হচ্ছে, কখনো কসবা হচ্ছে, কখনো দুর্গাপুর হচ্ছে, ঘটনাটা মিলেমিশে সেই এক। তো দেখা যাচ্ছে যারা গ্রেপ্তার হয়েছে তারা একজন প্রাক্তন নিরাপত্তারক্ষী এবং প্রাক্তন ঠিকাকর্মী, অর্থাৎ প্রতিষ্ঠানের লোকজনই জড়িত। প্রতিষ্ঠানই জড়িয়ে থাকে, প্রতিষ্ঠান না জড়ালে এইসব বাইরের থেকে এসে, আমি তো এটা প্রথম দিন থেকে বলছি, প্রতিষ্ঠানের মদত না থাকলে বাইরে থেকে বেরিয়ে কেউ এসে করে যেতে পারবে না। আর আরজিকর তো এতটাই সুরক্ষিত জোন, সেই সেমিনার হলটা, যে কেউ গিয়ে সেখানে ঢুকতেই পারবে না। আমার মেয়ের খুনটা প্রাতিষ্ঠানিক খুন, এটাও প্রাতিষ্ঠানিক অপরাধ।